আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হলিউডের অন্যতম শ্রেষ্ঠ সার্ভাইভাল ড্রামা চলচ্চিত্র ক্যাস্টেও নিয়ে। 2000 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি শুধুমাত্র একটি দুর্ঘটনার গল্প নয়, এটি একজন মানুষের আত্মসংগ্রাম, ভয়ঙ্কর একাকিত্ব এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়ার এক অসাধারণ চিত্রায়ন। ক্যাস্টেও মুভিটি চাক নোলান নামের একজন ব্যক্তির কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যিনি একটি দুর্ঘটনার পর একটি নির্জন দ্বীপে আটকে পড়েন এবং সেখানে টানা 4 বছর বেঁচে ছিলেন। তিনি কিভাবে সেই দ্বীপে আটকে পড়েন, কিভাবে 4 বছর সেখানে বেঁচে ছিলেন এবং শেষ পর্যন্ত কিভাবে তিনি ফিরে আসতে সক্ষম হন, পুরোটাই জানবো আজকের কাহিনীতে। আজকের গল্পে আপনি এক মুহূর্তের জন্য চোখ ফিরিয়ে নিতে পারবেন না, কারণ গল্পটা শুধুই সিনেমার কল্পনা নয়, বাস্তব ঘটনা থেকে নেওয়া হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে মূল গল্পে চলে যাই। মুভির প্রধান চরিত্র চক নোলান একজন ফেডেক্স কুরিয়ার কোম্পানির কর্মী। তিনি তার কাজের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস এবং সময়নিষ্ঠ। প্রতিটি প্যাকেট সঠিক সময়ে সঠিক গন্তব্যে পৌঁছানো এটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই উদ্দেশ্যেই তিনি দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ফেডেক্সের শাখাগুলোতে সফর করেন এবং কর্মীদের সময়ের গুরুত্ব ও কাজের প্রতি দায়িত্ববোধ শেখান। চকের একজন প্রেমিকা আছে যার নাম ক্যালি। তারা দুজনেই একে অপরকে ভালোবাসে এবং দীর্ঘদিন ধরেই সম্পর্কে আছে। তারা বিয়ের পরিকল্পনাও করেছিল, কিন্তু চক তার কাজে এতটাই ব্যস্ত ছিল যে তাদের বিয়ে এখনো হয়নি। ক্রিসমাসের ঠিক আগে হঠাৎ করে চাকের মালয়েশিয়া যাওয়ার প্রয়োজন পড়ে, কারণ ফেডেক্সের একটি জরুরি কাজ এসে পড়ে। এই কারণে তাকে তড়িঘড়ি করে যাত্রা করতে হয়। ক্যালি এই সিদ্ধান্তে কিছুটা অসন্তুষ্ট হন, কারণ তারা ভেবেছিলেন ক্রিসমাসের সন্ধ্যা তারা একসাথে কাটাবেন। চাক তাকে আশ্বস্ত করে বলেন তিনি নিউ ইয়ারের আগেই ফিরে আসবেন। যাওয়ার আগে বিদায় নেওয়ার সময় চাক ক্যালিকে একটি উপহার দেন এবং ক্যালিও চাককে একটি ঘড়ি উপহার দেন। সেই ঘড়ির ভিতরে ক্যালির একটি ছবি রাখা ছিল। চাক মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। তার ফ্লাইটটি যখন প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে অতিক্রম করছিল তখন একটি প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে। ঝড়টি এতটাই শক্তিশালী ছিল যে প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ভেঙে পড়ে। যেহেতু এটি ফেডেক্স কোম্পানির একটি পার্সোনাল কার্গো ফ্লাইট ছিল, তাই এতে কেবল 4 জন যাত্রী এবং কিছু কুরিয়ার মালামাল ছিল। প্লেনটি প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়ার পর যাত্রীদের মধ্যে শুধু চাক বেঁচে যায়। তিনি একটি এয়ারব্যাগের সাহায্যে ভেসে থাকতে সক্ষম হন। পরের দিন সকালে তার জ্ঞান ফিরে এলে দেখতে পান তিনি একটি জনমানবশূন্য দ্বীপে এসে পৌঁছেছেন। চারপাশে শুধুই সমুদ্র, পাহাড় আর নারকেল গাছ, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। চাক চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পান না এবং সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকেন, কিন্তু কোনো সাড়া মেলে না। এরপর চাক দ্বীপের বালির উপর বড় অক্ষরে হেল্প লিখে রাখে, যাতে আকাশপথে কোনো প্লেন গেলে সেটি দেখে তাকে খুঁজে পেতে পারে। কিন্তু রাতে জোয়ার আসার কারণে সমুদ্রের ঢেউ সেই লেখাটি মুছে ফেলে। পরদিন সকালে চাক উঠে দেখে তার লেখা আর নেই। তখন সে বড় বড় কাঠের টুকরা জোগাড় করে আবার হেল্প লিখে রাখে, কারণ তার বিশ্বাস ছিল কেউ না কেউ তাকে খুঁজতে আসবে এবং এই সংকেত দেখে বুঝতে পারবে সে কোথায় আছে। চাকের সঙ্গে ভেসে আসা ফেডেক্সের কিছু প্যাকেটও দ্বীপে পৌঁছেছিল, তবে সেগুলোর মধ্যে কোনোটিতেই খাবার ছিল না। একসময় একটি শব্দ শুনে চাক সেই দিকে তাকায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। ঠিক তখনই একটি নারকেল তার সামনে এসে পড়ে। তখন সে বুঝতে পারে ওই শব্দটি নারকেল পড়ার কারণেই হয়েছিল। চকের কাছে পান করার মতো কোনো পানিও ছিল না, আর সমুদ্রের পানি পান করা সম্ভব নয়। তাই সে আশপাশ থেকে যতটা সম্ভব নারকেল সংগ্রহ করে, কারণ সেই নারকেলের পানি তার বেঁচে থাকার একমাত্র ভরসা হয়ে ওঠে। কিন্তু নারকেল ফাটানো এতটা সহজও ছিল না। অনেক কষ্টে সে সেই নারকেল থেকে পানি বের করতে সক্ষম হয়। এখন চাকের কাছে পানি খাওয়ার মতো পানি আছে। দ্বীপে চাকের 2-3 ঘন্টা কেটে যায়। তার পায়ে জুতা না থাকায় পানিতে নামার সময় পানির নিচে থাকা পাথরে পা কেটে গিয়ে রক্ত ঝরতে থাকে। চলাফেরা করতেও তার কষ্ট হচ্ছিল, তাই পরিস্থিতি সামাল দিতে সে তার প্যান্ট কেটে তার পায়ের চারপাশে বেঁধে নেয়, যাতে কিছুটা সুরক্ষা পাওয়া যায়। এই দ্বীপে একটি উঁচু পাহাড়ের মতো জায়গা চোখে পড়ে চাকের। সে ঠিক করে উপরে উঠে চারপাশটা পর্যবেক্ষণ করবে, যাতে বোঝা যায় দ্বীপটি কেমন এবং কোথায় অবস্থিত। পাহাড়ে উঠে চাক সমুদ্রের মধ্যে কিছু একটা লক্ষ্য করে। সে তাড়াতাড়ি নিচে নেমে সেখানে যায় এবং দেখতে পায় তা আসলে ভেঙে পড়া প্লেনের এক পাইলটের মৃতদেহ। এই দৃশ্য দেখে চাক খুবই মর্মাহত হয়, তবে সে মৃতদেহটিকে সম্মান জানিয়ে যথাসম্ভব স্থানে কবর দেয়। পাইলটের সঙ্গে থাকা 2টি জিনিস, একজোড়া জুতো ও একটি টর্চ, চাক নিজের কাছে রেখে দেয়, কারণ সেগুলো তার বেঁচে থাকার প্রয়োজনে কাজে লাগবে। এভাবে দ্বীপে অনেক দিন কেটে যায় এবং চাক ধীরে ধীরে সেখানে টিকে থাকার উপায় শিখে নেয়। সে বুঝে যায় রাতে পাতায় জমে থাকা শিশির নারকেলের খোসার মধ্যে সংগ্রহ করে রাখলে তা পান করার জন্য ব্যবহার করা যায়। খাবারের জন্য সে প্রধানত নারকেল এবং কাঁকড়া খেত। একদিন রাতে চাক সমুদ্রে একটি জাহাজ দেখতে পায়। জাহাজটি দেখে সে খুবই উত্তেজিত হয়ে পড়ে এবং সাহায্যের আশায় জোরে জোরে চিৎকার করতে থাকে। এরপর সে টর্চ চালিয়ে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু জাহাজটি এতটাই দূরে ছিল যে তার চিৎকার বা টর্চের আলো কোনোভাবেই সেখানে পৌঁছায় না। পরদিন সকালে চাক সিদ্ধান্ত নেয় যেভাবে সে এই দ্বীপে এসেছে ঠিক সেইভাবেই এয়ারব্যাগের মাধ্যমে আবার দ্বীপ ছাড়ার চেষ্টা করবে, কারণ এতদিন পর সে বুঝে গেছে এই দ্বীপে কেউ নেই এবং তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও খুব কম।
চাক যখন এয়ারব্যাগ নিয়ে সমুদ্রের দিকে এগোতে থাকে তখন বিশাল বিশাল ঢেউ এসে তার পথে বাধা দেয়, আর প্রতিবারই সেই ঢেউ তাকে দ্বীপের দিকে ফিরিয়ে দেয়। এক পর্যায়ে একটি বড় ঢেউ চাককে জোরে আঘাত করে এবং যার ফলে তার পায়ে গুরুতর আঘাত লাগে এবং রক্তপাত শুরু হয়। তখন সে উপলব্ধি করে এই দ্বীপ থেকে বের হওয়াটা কতটা কঠিন ও বিপজ্জনক। এই সময় প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়। চাক কোনো রকমে একটি গুহায় আশ্রয় নেয়। তার সঙ্গে থাকা টর্চটি জ্বালিয়ে সে গুহার ভিতরে ঘুমিয়ে পড়ে, কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে টর্চের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। এরপর সে সেই বাক্সগুলোর কাছে যায় যেগুলো ফেডেক্স কোম্পানির। এক এক করে সে অনেকগুলো বাক্স খুলে ফেলে। সেই বাক্সগুলোর মধ্যে সে অনেক কিছু পেয়ে যায়, কিন্তু তার কাজের জিনিস তেমন কিছুই ছিল না। সে একটি স্কেটিং জুতা পায় যেটার নিচে ব্লেড লাগানো ছিল। এখন তার কাছে একটা চাকু টাইপের কিছু আছে যেটা দিয়ে নারকেল ছিলে খেতে পারবে। আর একটা প্যাকেটে পেয়ে যায় একটি ভলিবল এবং একটা মেয়েদের জামা যেটাতে নেট লাগানো ছিল। আরও একটা প্যাকেট ছিল, কিন্তু সেটা সে আর খোলে না, ওইভাবেই রেখে দেয়। চাক স্কেটিং জুতার ব্লেড ব্যবহার করে একটি গাছের ডাল সাইজ করে নেয় যাতে মাছ এবং কাঁকড়া শিকার করতে পারে। আর মেয়েদের নেটের কাপড়টি কেটে দুইটি ডালের মাঝে বেঁধে সে একটি মাছ ধরার নেট তৈরি করে এবং তাদের মাছ ধরার চেষ্টা শুরু করে। একসময় সে একটি ছোট মাছ ধরতেও সক্ষম হয়, কিন্তু কাঁচা মাছ খাওয়া তার জন্য কঠিন ছিল। তাই সে আগুন জ্বালানোর সিদ্ধান্ত নেয়। তবে আগুন জ্বালানোর অভিজ্ঞতা না থাকায় প্রথমে সে সফল হতে পারে না। বারবার চেষ্টা করতে গিয়ে তার হাতে ক্ষত হয়ে রক্ত বেরিয়ে আসে। এরপরও বারবার চেষ্টার পরেও আগুন জ্বালাতে ব্যর্থ হয় এবং হতাশ হয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। ফেডেক্স কোম্পানির একটি প্যাকেটে থাকা ভলিবলে চাকের হাতে রক্ত লেগে যায়, কিন্তু হঠাৎ একটা চিন্তা করে সে সেই রক্তের দাগের উপর চোখ, নাক ও মুখ এঁকে দেয়। যেহেতু বলটি উইলসন কোম্পানির ছিল তাই সে বলটির নাম দেয় উইলসন এবং একাকিত্ব কাটাতে বলটির সঙ্গে কথা বলা শুরু করে। ধীরে ধীরে উইলসন এই নির্জন দ্বীপে চাকের একমাত্র সঙ্গী হয়ে ওঠে। এরই মাঝে একদিন চাকের মাথায় নারকেল ছেলানোর সময় একটা আইডিয়া আসে। দুটি কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করা যেতে পারে। অনেক চেষ্টা ও ধৈর্যের পর সে এই পদ্ধতিতে আগুন জ্বালাতে সক্ষম হয়। দ্বীপে আসার পর এটাই ছিল তার প্রথম সফলভাবে আগুন জ্বালানো। এতে চাক খুব খুশি হয়ে যায়, কারণ এটি তার বেঁচে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এখন সে অন্তত ঝলসানো খাবার খেতে পারবে। এদিকে চাকের আরেকটি বড় সমস্যা ছিল দাঁতের ব্যথা। এই সমস্যাটি আগেও ছিল, তবে সে কখনো ডাক্তারের কাছে যেতে চাইতো না। কিন্তু এখন নির্জন দ্বীপে দাঁতের যন্ত্রণা দিন দিন বেড়ে উঠছিল। আর কোনো উপায় না দেখে সে নিজেই দাঁতটি তুলে ফেলার সিদ্ধান্ত নেয়। অনেক কসরত ও প্রচেষ্টার পর সে দাঁতটি তুলতে সক্ষম হয়, তবে প্রচণ্ড যন্ত্রণার ফলে সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে যায়। তারপর ধীরে ধীরে সময় এগিয়ে যায়। এইভাবে চাকের দ্বীপে কাটিয়ে দেওয়া 4 বছর হয়ে যায়। এই 4 বছরে তার চেহারার অনেক পরিবর্তন আসে। সে অনেক শুকিয়ে যায়, মুখে বড় দাড়ি গোঁফ গজায়। এখন সে এই দ্বীপের পরিবেশের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিয়েছে এবং জীবন ধারণের নানা দক্ষতা শিখে ফেলেছে। দূর থেকে লাঠি ছুঁড়ে সে এখন মাছ ধরতে অভ্যস্ত হয়ে গিয়েছে। দিনের পর দিন চেষ্টা করে সে এতটাই দক্ষ হয়ে ওঠে যে বেশ সহজে মাছ শিকার করতে পারে। এ যেন প্র্যাকটিস ম্যাক্স মেন পারফেক্টের বাস্তব উদাহরণ। এই একাকী জীবনে তার সঙ্গী বলতে ছিল উইলসন নামের ভলিবলটি এবং তার গার্লফ্রেন্ড ক্যালিয়ের একটি ছবি। উইলসনের সঙ্গে চাক প্রতিদিন কথা বলতো এবং তার অনুভূতি এবং ভাবনা শেয়ার করত। একদিন চাক মাছ খাওয়ার সময় একটি শব্দ শুনতে পায়। সে সমুদ্রের তীরে গিয়ে দেখতে পায় সেখানে একটি স্টিলের শিট ভেসে এসেছে। এই শিট দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। এই শিটের সাহায্যে সে দ্বীপ ছাড়ার চেষ্টা করতে পারে। এতদিন ধরে তার প্রধান বাধা ছিল সমুদ্রের বড় বড় ঢেউ। যতবারই সে চেষ্টা করেছে ঢেউ তাকে দ্বীপে ফিরিয়ে দিয়েছে। এই কারণে 4 বছরেও সে দ্বীপ ছাড়তে পারেনি। চাক তখন বড় বড় নারকেল গাছ কেটে সমুদ্রের ধারে এনে একটি ভেলা তৈরি করে, কিন্তু ভেলা বানানো মোটেও সহজ কাজ ছিল না। সে পরিকল্পনা করে বাতাসের দিক পরিবর্তন হলে এই ভেলা নিয়ে বের হবে। স্টিলের শিটটিকে সে পালের মতো ব্যবহার করবে যাতে বাতাসের সাহায্যে ভেলাটি এগোতে পারে, ঠিক যেন পুরনো দিনের নৌকার মতো। এরপর সেই সময় আসে যখন বাতাসের দিক পরিবর্তন হয়। যাবার আগে চাক একটি পাথরের গায়ে লিখে রাখে, চাক নোনাল্ড এখানে 1500 দিন ছিল, ক্যালিকে বলো আমি তাকে খুব ভালোবাসি। সে এভাবে লিখে রাখে কারণ যদি তার যাত্রা সফল না হয় এবং সে যদি আর বেঁচে না ফেরে, তাহলে ভবিষ্যতে কেউ যদি এই দ্বীপে আসে যেন তারা এই বার্তা ক্যালির কাছে পৌঁছে দিতে পারে। এরপর চাক তার একমাত্র সঙ্গী উইলসন এবং সেই এখনো না খোলা ফেডেক্সের বাক্সটি সঙ্গে নিয়ে ভেলায় করে সমুদ্রে যাত্রা শুরু করে। যাত্রার শুরুতেই তাকে বড় বড় ঢেউয়ের সম্মুখীন হতে হয়, কিন্তু শেষ পর্যন্ত সে সেগুলো পেরিয়ে যায় এবং এতে সে বেশ সাহস পায়। তবে তার সামনে তখন বিশাল সমুদ্র। সে জানতো না সামনে কোনো স্থলভাগ বা জাহাজ পাবে কিনা। তার কাছে এখন সবচেয়ে বড় অর্জন ছিল এই দ্বীপটি ছেড়ে বের হয়ে আসতে পারা। 4 বছর পরে প্রথমবারের মতো এই দ্বীপ ছেড়ে বেরোনো চাকের মধ্যে আশার সঞ্চার করে। হয়তো সে এবার ঘরে ফিরতে পারবে। তবে সমুদ্রপথ এতটা সহজও ছিল না।
বৃষ্টি, ঝড়, তুফানের মুখোমুখি হতে হয়েছে। সে মাছ ধরে খেত এবং বৃষ্টির পানি নারকেলের মধ্যে জমিয়ে রাখত, যাতে প্রয়োজন মতো পান করতে পারে। এভাবে চলার সময় একদিন প্রবল ঝড়ের মধ্যে চ্যাক খুব দুর্বল হয়ে পড়ে। আর এই সময় তার সঙ্গী উইলসন, যা ছিল একটি ভলিবল, ভেলা থেকে পড়ে গিয়ে সাগরে ভেসে যায়। যখন চ্যাক টের পায় তখন উইলসন অনেক দূরে সরে গেছে। সে যথাসাধ্য চেষ্টা করে উইলসনকে ফিরিয়ে আনতে, কিন্তু সফল হতে পারে না। এই কারণে সে ভেলায় বসে কেঁদে ফেলে, কারণ উইলসন শুধুমাত্র একটি ফুটবল ছিল না, এই 4 বছরের উইলসন ছিল তার একমাত্র সঙ্গী, যার সঙ্গে সে কথা বলতো, নিজের অনুভূতি শেয়ার করত। উইলসনের সঙ্গে সে এক ধরনের মানসিক বন্ধন তৈরি করেছিল, তাই উইলসনকে হারিয়ে চ্যাক গভীরভাবে আঘাত পায়। উইলসন সাগরে ভেসে যাওয়ার পর চ্যাক এতটাই ভেঙে পড়ে যে সে নিজের হাতে থাকা বৈঠাটিও সমুদ্রে ফেলে দেয়। এরপর সে ভেলায় শুয়ে পড়ে, কারণ তখন সে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল। এভাবেই সে ভাসতে থাকে। হঠাৎ একদিন একটি কার্গো জাহাজ তার পাশ দিয়ে যাচ্ছিল। জাহাজের লোকজন চ্যাককে দেখতে পায় এবং তাকে উদ্ধার করে। চ্যাক উদ্ধার হওয়ার পর নিজ শহরে ফিরে আসে, কিন্তু ফিরে এসে দেখতে পায় সবকিছু বদলে গেছে। তার বন্ধুরা, সহকর্মীরা সবাই ভেবেছিল সে মারা গেছে, তাই তার শেষকৃত্য সম্পন্ন করে ফেলেছিল। তার প্রেমিকা ক্যালি, যাকে চ্যাক অনেক বেশি ভালোবাসত, সেও জীবনে অনেক এগিয়ে গিয়েছে। ক্যালির এখন পরিবার আছে, তার একটি সন্তানও রয়েছে। চ্যাক একদিন ক্যালির সঙ্গে দেখা করতে যায়। ক্যালি চ্যাককে দেখে অনেক খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে, কিন্তু এখন তাদের দুজনের পথ আলাদা। ক্যালি জানায় সে চ্যাকের সঙ্গে দেখা করতে পারবে না। চ্যাক সেই ঘড়িটি ক্যালিকে ফিরিয়ে দেয়, যেটা চ্যাক দ্বীপেও সবসময় সঙ্গে রেখেছিল, কারণ সেটি ছিল ক্যালিদের পারিবারিক ঘড়ি। তবে চ্যাক বলেছিল ছবিটা সে নিজের কাছে রেখে দেবে। বিদায়ের সময় ক্যালি বলে, তুমি বলেছিলে তুমি ফিরে আসবে। চ্যাক দুঃখের সঙ্গে উত্তর দেয়, আমি খুবই দুঃখিত। ক্যালি চ্যাককে কিস করে, কারণ তার মনে এখনো ভালোবাসা রয়েছে। তবে সে নিজের পরিবার ছাড়তে পারবে না, এবং চ্যাকও চায় না ক্যালি তার পরিবার ছেড়ে আসুক। ক্যালির কাছে ছিল সেই গাড়িটি যা চ্যাক একসময় উপহার দিয়েছিল। গাড়িটির সঙ্গে চ্যাকের অনেক স্মৃতি জড়িত ছিল। ক্যালি গাড়ির চাবি চ্যাককে ফিরিয়ে দেয় এবং চ্যাক গাড়িটি নিয়ে বেরিয়ে যায়। যখন গাড়িটি চলতে শুরু করে তখন ক্যালির মন খারাপ হয়ে যায়। সে চ্যাকের নাম ধরে ডেকে গাড়ির পিছনে দৌড়াতে থাকে। চ্যাক গাড়ি থামিয়ে নেমে আসে এবং ক্যালিকে জড়িয়ে ধরে। ক্যালি বলে, আমি জানতাম তুমি বেঁচে আছো, ফিরে আসবে, কিন্তু সবাই বলেছিল তুমি আর নেই। আমার এসব ভাবা বন্ধ করা উচিত ছিল। আমি এখনো তোমাকে খুব ভালোবাসি। চ্যাকও বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি। তারা একে অপরকে কিস করে। ক্যালি চ্যাকের সঙ্গে নতুন জীবন শুরু করতে চায়, কিন্তু চ্যাক বুঝিয়ে বলে, তোমার নিজের পরিবারে ফিরে যাওয়া উচিত। এরপর চ্যাক গাড়ি করে ক্যালিকে বাড়িতে পৌঁছে দেয়। এরপর দেখা যায় চ্যাক তার এক বন্ধুর সঙ্গে বসে আছে এবং মনটা অনেক খারাপ। সে বন্ধুকে বলে, আমি যখন সেই দ্বীপে ছিলাম তখন মনে মনে ঠিক করেছিলাম যেভাবে হোক ফিরে আসতেই হবে, কারণ কেউ একজন আছে যে আমাকে ভালোবাসে এবং আমার জন্য অপেক্ষা করছে। সেই মানুষটি ক্যালি। কিন্তু আজ যখন আমি ফিরে এসেছি, ক্যালি আমার সঙ্গে নেই। কখনো কখনো মনে হয় আমি ওই দ্বীপেই থেকে মারা গেলে হয়তো ভালো হতো। যদিও পুরো মুভিতে চ্যাক এবং ক্যালির প্রেমের দৃশ্য খুব বেশি দেখানো হয়নি, তবুও বোঝা যায় তাদের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। তারা একে অপরকে ছাড়া বেঁচে থাকার কথা ভাবতেও পারত না, কিন্তু সময় এবং বাস্তবতা ক্যালিকে অন্য পথ বেছে নিতে বাধ্য করেছে এবং পরিবার গড়ে তুলতে হয়েছে। এখন চ্যাক একা, কিন্তু আসলে জীবন কারোর জন্য থেমে থাকে না। এরপর দেখা যায় চ্যাক দ্বীপ থেকে নিয়ে আসা সেই শেষ পার্সেলটি, যার উপর ডানার ছবি আঁকা ছিল, একটি বাড়ির দরজায় রেখে আসে। বাড়িতে তখন কেউ ছিল না, তাই সে প্যাকেটটির সঙ্গে একটি নোট লিখে রেখে যায়, দিস প্যাকেজ সেভ মাই লাইফ, থ্যাংক ইউ চ্যাক নোনাল্ড। তারপর সে সেখান থেকে চলে আসে। এর পরের দৃশ্যে চ্যাক একটি রাস্তার মোড়ে দাঁড়িয়ে মানচিত্র দেখছে। সে বুঝতে পারছে না এখন কোন পথে যাবে। এমন সময় একটি মেয়ে এসে জিজ্ঞেস করে, আপনি কি পথ হারিয়েছেন? চ্যাক উত্তর দেয়, হ্যাঁ তাই মনে হচ্ছে। মেয়েটি জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? চ্যাক বলে, ভেবেই পাচ্ছি না। মেয়েটি তখন রাস্তার দিক নির্দেশনা দেয়, কোন রাস্তা কোন দিকে যাচ্ছে তা বুঝিয়ে দেয়। তারপর মেয়েটি গাড়ি নিয়ে চলে যায়। সেই মেয়ের গাড়িতেও একই রকম ডানার ছবি আঁকা ছিল, যেমনটা পার্সেলটির উপর ছিল, এবং মেয়েটি সেই দিকেই যাচ্ছিল যেদিকে চ্যাক পার্সেলটি রেখে এসেছিল। তারপর চ্যাক মেয়েটির গাড়িটির দিকে তাকিয়ে থাকে এবং একটু হাসে, কারণ সে পার্সেলটি হয়তো এই মেয়েটির বাড়িতেই রেখে এসেছে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়। আচ্ছা, মুভিটির শেষে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন তোমাদের বলতে চাই। জনপ্রিয় এই হলিউড মুভিটি 2000 সালে মুক্তি পায়। টম হ্যাঙ্কস এই ছবির জন্য একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার মনোনয়ন পান। এছাড়াও মুভিটি বহু আন্তর্জাতিক পুরস্কারে মনোনীত ও পুরস্কৃত হয়েছে। আর এই চরিত্রের জন্য টম হ্যাঙ্কস প্রায় 50 পাউন্ড ওজন কমিয়েছিলেন। সিনেমার শুটিংয়ের মাঝখানে প্রায় 1 বছর বিরতি রাখা হয়, যাতে তার চেহারায় দ্বীপে আটকে থাকার মতো স্বাভাবিক পরিবর্তন দেখা যায়। মুভিটির বাজেট ছিল প্রায় $90 মিলিয়ন এবং এটি বিশ্বব্যাপী প্রায় $429 মিলিয়ন আয় করেছিল।
সো আশা করছি এই মুভিটির কাহিনী তোমাদের ভালো লেগেছে এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিও। আর খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো মাস্টারপিস মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ।